মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২ শিক্ষক মেহরিন চৌধুরী এবং মাসুকা বেগম নিপুকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২ শিক্ষককে সম্মাননার বিস্তারিত কার্যক্রম শিগগিরই নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে। বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পালন করা হয় ১ মিনিট নীরবতা। পরে নিহতদের স্মরণে করা হয় মোনাজাত। উপদেষ্টা পরিষদের বৈঠকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। এদিকে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা করছেন ঢাকায় আসা ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা। সকাল থেকেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে কার্যক্রম শুরু করেছেন তারা। এছাড়া সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসায় সহায়তা করছেন। সকালে হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, বুধবার রাতে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল থেকে রাফি নামের এক শিক্ষার্থীকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এ নিয়ে বর্তমানে সেখানে ভর্তি আছেন ৪৫ জন। এছাড়া আইসিইউতে ভর্তি মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী মাহতাব ভূঁইয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার শরীরে ৮৫% পুড়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বার্ন ইনস্টিটিউট সহ ঢাকায় ৪টি হাসপাতালে ভর্তি ৫৭ জন। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণাপত্র আদায় করা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে সমাবেশে এই মন্তব্য করেন। নাহিদ বলেন, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি। যে সকল রাজনৈতিক দল নিজেদের অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐকমত্যের পক্ষে কাজ করছেন তাদের ধন্যবাদ জানান তিনি। এ সময় দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিমান দুর্ঘটনা পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলার আহ্বান জানান হাসনাত। এর আগে সকালে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা। এ সময় ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের সাথেও কথা বলেন নেতারা। পরে কাউতলী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। সমাবেশ শেষে পদযাত্রা নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় এনসিপি। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন, সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারবো। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। এনসিপির পদযাত্রা নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে হবিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। আবু সালে নুরুজ্জামান, আমরা যতদূর জানি যে ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে এনসিপির পদযাত্রা রওনা হয়েছে, ঠিক কখন হবিগঞ্জে এসে পৌঁছাবে আর সেখানে কি কি কর্মসূচি রয়েছে? দেখুন, এনসিপির নেতৃবৃন্দ ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জের সার্কিট হাউসে প্রবেশ করেছেন। নাহিদ ইসলামের নেতৃত্বে গাড়ি বহর ইতিমধ্যে হবিগঞ্জ সার্কিট হাউসে প্রবেশ করেছে। আমি আপনাদেরকে এখন এই
দৃশ্যটি দেখাচ্ছি টিভি স্ক্রিনের মাধ্যমে। নাহিদ ইসলাম সহ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ হবিগঞ্জের এনসিপির যে পদযাত্রা কর্মসূচি রয়েছে, এই কর্মসূচি কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে। এখন তারা সার্কিট হাউসে এসে তারা পৌঁছেছেন। এখন সেখান থেকে তারা হবিগঞ্জের পৌরসভা মাঠে যাবেন। সেখান থেকে তারা হবিগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা তারা প্রদক্ষিণ করে সাইফুর রহমান টাউন হলে গিয়ে সংক্ষিপ্ত পথসমাবেশে বক্তব্য রাখবেন এনসিপির নেতৃবৃন্দ। আমরা এখন দেখতে পাচ্ছি সার্কিট হাউসে এনসিপির দলীয় নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা সেখানে অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই নেতৃবৃন্দ ইতিমধ্যে সার্কিট হাউসে তারা পৌঁছে গেছেন। আর এই এনসিপির প্রোগ্রামকে ঘিরে হবিগঞ্জে আইন শৃঙ্খলার পরিস্থিতি ব্যাপক জোরদার করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, র্যাব সহ অন্যান্য যে পুলিশ বাহিনীর সংগঠন রয়েছে তারা সার্বিক নিরাপত্তায় বেষ্টনী দিয়ে হবিগঞ্জ শহর রয়েছেন আমরা দেখতে পেরেছি। আর হয়তো এই অনুষ্ঠানটি তারা বলছেন কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে, কিন্তু এইমাত্র নেতৃবৃন্দ পৌঁছায় এই অনুষ্ঠানটি হয়তো ঘণ্টাখানেক সময় হতে পারে এই অনুষ্ঠানটি পদযাত্রাটি শুরু হতে, এবং পদযাত্রার পরপরই আপনার পথসভা অনুষ্ঠিত হবে। এই ছিল হবিগঞ্জ সার্কিট হাউস থেকে এনসিপির পদযাত্রা নিয়ে সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী আবু সালেহ নুরুজ্জামান। চট্টগ্রামে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দুটি স্কুলের পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ কাজ চলছে। এতে আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা। ঢাকায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠা আরও বেড়েছে। এছাড়া ভোগান্তি বেড়েছে যানজটে। নগর কর্তৃপক্ষ বলছে এ বিষয়ে নিরাপত্তা সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। চট্টগ্রাম নগরীর সিডি এভিনিউ সড়কের দামপাড়ায় বাংলাদেশ মহিলা সমিতি ও পুলিশ লাইন্স স্কুলের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের কাজ চলছে। স্কুলের ফটক ঘেঁষে নির্মাণ সামগ্রী, মাথার উপর বিশালাকার নির্মাণাধীন গার্ডার। যানবাহন এড়িয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। বাচ্চারা স্কুলে আসে, তাদের খুব কষ্ট। সাধারণ জনগণের এই ওভারব্রিজ খুলে ফেলার কষ্ট অতিরিক্ত হচ্ছে। একটা মৃত্যুফল হয়ে আছে না, এটা নিয়ে মানে কর্তৃপক্ষের দৃষ্টি হওয়া উচিত। এটা অনেকদিন যাবত কারো ভ্রুক্ষেপ নেই। ছাত্রদের জন্য বিশেষ করে সমস্যা, পরীক্ষা দেওয়ার সময় অনেক লেট হচ্ছে, এতদিকে তারপর অনেকজন অফিস আদালতে যাওয়ার সময় লেট। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে র্যাম্প নির্মাণ নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল নগরবাসী ও শিক্ষার্থীদের। পথচারীদের জন্য ন্যূনতম নিরাপত্তা ছাড়া অবকাঠামো নির্মাণে বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলছে নাগরিক সমাজ। পুরো র্যাম নাম যেখানে নেমেছে দেখবেন যে সমস্তটাই জুড়ে ছিল একটা অব্যবস্থাপনা আছে। এখানকার পথচারী, এখানকার মানুষ, তাদের নিয়ে কোনো চিন্তাভাবনা এখানে করা হয়নি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নামাতে গিয়ে সরিয়ে ফেলা হয়েছে দুই স্কুলের সামনের একমাত্র ফুট ওভার ব্রিজ। নগর কর্তৃপক্ষ বলছে র্যাম্প নির্মাণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফুট ওভার ব্রিজের একটা অংশ আর একটা অংশ যখন যাবে, সেখানে অন্য একটা সংস্থার ওয়াল সেখানে থাকে। কাজেই সব মিলিয়ে বিভিন্ন সংস্থার সাথে আমাদের কথা বলে এই কাজগুলো করতে হচ্ছে, বিদায় একটু সময় লাগছে। ঝুঁকি নিয়ে এই সড়কে যাতায়াত করে দুইটি স্কুলের শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বরিশালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী 5 আগস্ট উদ্বোধন করার কথা রয়েছে। গণপূর্ত বিভাগ থেকে জানানো হয়েছে বরিশাল নগরীর আমতলা এলাকায় এই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই প্রায় 15 লাখ টাকা ব্যয়ের এই কাজের ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হয়েছে। ঢাকা থেকে মূল স্তম্ভ বরিশাল এসে পৌঁছালে স্থাপন করা হবে। স্মৃতিস্তম্ভের সামনের দেয়ালে জুলাই স্লোগান ও বরিশালের 30 জুলাই শহীদের ছবি আঁকার কাজ শুরু হয়েছে। জুলাই যে আন্দোলন চলাকালীন সময়ে যে বিভিন্ন স্লোগান উচ্চারিত হতো এবং স্লোগানের প্রেক্ষিতে মানুষ উদ্বুদ্ধ হয়েছিল, সেই স্লোগানগুলো সম্বলিত এবং লেখা সম্বলিত ওখানে একটি স্মৃতিফলক স্থাপন করা হবে।
জুলাই গণ অভ্যুত্থানের সময় গাজীপুরে পুলিশের গুলিতে নিহত কলেজ ছাত্র হৃদয় হোসেনের মরদেহ উদ্ধারে নেমেছে ফায়ার সার্ভিস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদনের প্রেক্ষিতে এই উদ্ধার অভিযান শুরু হয়। দুপুরে তুরাগ নদীতে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে 15 জুন হৃদয় হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানিতে মরদেহ খুঁজে না পাওয়ার কথা জানান প্রসিকিউটর। পরে তার আবেদনের প্রেক্ষিতে 17 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে ট্রাইব্যুনাল। গত বছরের 5 আগস্ট কোরাবাড়িতে হৃদয়কে পুলিশের গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সড়ক দুর্ঘটনায় ফরিদপুর ও মাদারীপুরে 5 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। এর মধ্যে ফরিদপুরে 2টি বাসের সংঘর্ষে 3 জন নিহত হন। পুলিশ জানায় সকাল 9টার দিকে ফরিদপুর মাগুরা মহাসড়কে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়্যাল পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহত হন 3 জন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আহত অন্তত 10 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে মাদারীপুরের শিবচরের বাস, মাইক্রোবাস ও পিকআপে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ফিরোজা বেগম ও তার শ্বশুর মাসুদ বিশ্বাস। এ ঘটনায় আরও 5 জন হাসপাতালে ভর্তি আছেন। হালকা টান আছে, তো আমরা স্থানীয় লোকজনের কাছে যা জানতে পেলাম, এই লোকাল পরিবহনের যে আপনার গতিটা খুব বেশি ছিল। আমার ধারণা বা আমাদের ধারণা, টার্নিংয়ে উনি যখন গতি অনেক বেশি ছিল, নিয়ন্ত্রণ করতে না পারে ওনার লেন ছেড়ে যে বিপরীত লেনে রয়্যাল পরিবহনের মুখোমুখি মেরে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। কারিগরি ত্রুটির কারণে ঢাকাগামী বিমানের একটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে গেছে চট্টগ্রাম বিমানবন্দরে। সকাল 9টার দিকে বিমানটি ফিরে যায়। বিমান কর্তৃপক্ষ জানায়, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল 7:15টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানটিতে 287 জন যাত্রী ছিলেন। পরে যাত্রী নিয়ে সকাল 8:37 দিকে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু মাঝপথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সকাল 8:58 আবারও চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। তবে যাত্রী নিয়ে সকাল 10টার দিকে অন্য একটি উড়োজাহাজ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাঙামাটির সাজেকে একাধিক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে সাজেক পর্যটন কেন্দ্রের সাথে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্থানে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। সাজেকের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বুধবার রাতে ভারী বৃষ্টিতে সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্লাতলি ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। নন্দরাম এলাকায় বেশি মাটি ধসে পড়ায় সেখানে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সেনাবাহিনীর পক্ষ থেকে অত্যাধুনিক যন্ত্র পাঠানো হলে মাটি সরানোর কাজ শুরু হবে বলে জানা গেছে। মাটি সরানোর পরে যান চলাচল স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের অনেকেই নিজেদের লোক দিয়ে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। এই সরকারের 4 থেকে 5 বছর ক্ষমতায় থাকা উচিত। এর মাধ্যমে তারা গণতন্ত্রের ক্ষতি করছেন বলেও মন্তব্য করেছেন রিজভী। দুপুরে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে মব ভায়োলেন্স। এদিকে এখনও গণতন্ত্র বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, এজন্য দলের সব নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। আমরা শুনি যে সরকারের মধ্যে অনেক উপদেষ্টা রয়েছেন, তারা নাকি প্রলম্বিত করতে চান। তারা তাদের লোকজনদেরকে দিয়ে এটা বলাচ্ছেন, বা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সামাজিক গণমাধ্যমে বলছেন 3 বছর থাকা উচিত এই সরকারের, 5 বছর থাকা উচিত। এগুলো বলাচ্ছেন বিভিন্নভাবে, নানা কায়দায়। কারা বলাচ্ছেন সেটা আপনারা সবাই জানেন। তো এইটা বলে গণতন্ত্রের ক্ষতি করছে।
জয়পুরহাটে প্রায় 2 ডজন শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ থাকলেও বেশিরভাগই এখনও বহাল তবিয়তে। কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে বছরের পর বছর। এভাবে তদন্তের নামে কালক্ষেপণে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে, অভিযোগ স্থানীয়দের। সেই সাথে যোগ্য প্রার্থীরাও নিয়োগ বঞ্চিত হচ্ছেন। জয়পুরহাট সদরে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ক শিক্ষক লতিফা খানম জাল সনদে চাকরির অভিযোগের সত্যতা পেয়ে সম্প্রতি তার বেতন ভাতা বন্ধ করে কর্তৃপক্ষ। তবে নিয়মিত পাঠদান করে যাচ্ছেন লতিফা। এ বিষয়ে কথা বলতে চাননি স্কুলের প্রধান শিক্ষকও। আমি তো বললাম যে আমি মুখ খুলবো না, আমার কমিটি বুঝবে, আমার হেড সার্ভিস। আমাদের এই চিঠিটা বা অভিযোগটা, কমপ্লেন বা যেটাই বলে, এটা ঠিক আছে, এর মধ্যে হয়তো চালাকি বা কোনো কিছু নাই, এটা আপনারা বাড়াই নিয়ে আসছেন, ওরকম আমি কিন্তু বলতেছি না। বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে ভুয়া সনদে শিক্ষক নিয়োগের অন্তত 1 ডজন অভিযোগ জমা পড়েছে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে। যোগ্যতাহীন এসব শিক্ষকের কারণে মানসম্মত শিক্ষা ব্যাহত হচ্ছে এবং যোগ্য প্রার্থীরাও কাজের সুযোগ পাচ্ছেন না বলছেন সংশ্লিষ্টরা। প্রথম স্থান অর্জন করার পরও আমার বিপক্ষ প্রার্থী মাহবুবা বেগম, তিনি জাল সনদ প্রদান করার পরও তাকে নিয়োগ দেওয়া হয়। কেবল শিক্ষক পদে নয়, নৈশ প্রহরী ও দপ্তরি পদেও 8ম শ্রেণী পাশের ভুয়া সনদ জমা দেওয়ার অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে। চেয়ারম্যান, এর নামও জহুরুল, দুজনের সেই সম্পর্ক। আমার খালি ফোন দিয়ে বলে, আপা আপনি 3 ভাইয়ের বোন, আমার বোন, আপনি কোনো দিকে লজ্জা দেবেন না, চাকরি করতে এগিয়ে দেওয়া লাগবে আপা। জাল সনদে চাকরি নেওয়ার সব অভিযোগের তদন্ত চলছে, জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা। দোষী প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। তবে কতদিন এসব তদন্ত শেষ হবে এ বিষয়ে কিছু জানাননি কর্মকর্তা। যাচাই বাছাই করে দেখতেছি এবং যেগুলো ভুয়া প্রমাণিত হচ্ছে সেই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আছে, পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার অন্তত 15 শিক্ষা প্রতিষ্ঠানে ভুয়া সনদে শিক্ষক কর্মচারী নিয়োগের অভিযোগ উঠলেও স্থানীয়দের দাবি এর সংখ্যা আরও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অস্থায়ীভাবে কর্মরত কর্মচারীরা 2025 সালে নীতিমালা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে। সকালে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ মিছিলে আন্দোলনরতরা দাবি করেন 2025 সালের নতুন নীতিমালা অনুযায়ী মাস্টার রোলে কর্মরতদের সুযোগ সুবিধা কমানো হয়েছে, যা 2018 সালের নীতিমালাতে বেশি ছিল। এজন্য আন্দোলনকারীরা নতুন নীতিমালা বাতিল করে 2018 সালের নীতিমালা বলবৎ রাখার দাবি জানান। নইলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। এদিকে সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষ দ্রুতই বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এই প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে একটা পদক্ষেপ নিয়েছি। আমরা একটি সংশোধিত নীতিমালা ইতিমধ্যে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং আশা করি এটা অচিরেই এই সমস্যার সমাধান হবে। শরীয়তপুরের ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকায় আবু সিদ্দিক ঢালি নামের এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার এবং ভোজেশ্বর ইউনিয়নবাসী। দুপুরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে আবু সিদ্দিক ঢালি হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়। এছাড়া 2 আসামি গ্রেপ্তার হলেও অপর আসামি প্রকাশ্যে ঘুরছেন বলে দাবি বিক্ষোভকারীদের। গত 12 জুন রাতে ভোজেশ্বর চান্দনী নদীর পাড় থেকে বাড়িতে আসার সময় মন্নাফ ছইয়ালের বাড়ির সামনে কুপিয়ে আহত করা হয় আবু সিদ্দিক ঢালিকে। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় স্থানীয় মিন্টু ছইয়ালকে প্রধান আসামি করে 43 জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের ভাই আবু আলেম ঢালি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ 5 মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজিদ চৌধুরী বলেন, আইনজীবী সাইফুল ইসলাম হত্যাসহ 5 মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের আবেদনের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে।
চিন্ময় দাসের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল। এদিকে শুনানিকে কেন্দ্র করে আদালতের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নেত্রকোনার পূর্বধলায় গলা কেটে ভাবি হত্যায় দেবরের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়। দুপুরে আসামি রাসেল মিয়ার উপস্থিতিতে জেলা দায়রা জজ মোহাম্মদ হাফিজুর রহমান এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, লিপি আক্তারের স্বামী চাকরি করায় বাড়িতে থাকতেন না। এই সুযোগে তাকে চাচাতো দেবর রাসেল মিয়া উত্ত্যক্ত করত। 2020 সালের 3 অক্টোবর রাতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় লিপি আক্তারকে হত্যা করে রাসেল মিয়া। পরে নিহতের বড় বোন ফেরদৌসী বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন। 15 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ আসামিকে মৃত্যুদণ্ড দেয়। নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি মোহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। দুপুরের সংবাদ সম্মেলনে পিবিআইয়ের নরসিংদীর পুলিশ সুপার SM মোস্তাইন হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, 2023 সালের 23 জুন থেকে হারুনুর রশিদ খান হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এর মধ্যে পালিয়ে দুবাই চলে যান আসামি মোহসিন। পরে ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মোহসিন মিয়াকে গ্রেপ্তার করে। রবিবার তাকে দেশে নিয়ে আসা হয়। এ নিয়ে হত্যা মামলায় 17 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 2023 সালের 25 ফেব্রুয়ারি হারুনুর রশিদকে বাসায় ঢুকে গুলি করে আসামিরা। পরে হত্যা মামলা দায়ের করেন স্বজনরা। মোহসিন মিয়া তাকে আমরা ইন্টারপোলের সহায়তায় এই দুবাই থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং সে আদালতে 164 CRPC মোতাবেক জবানবন্দি দিয়েছে এবং নিজেকে সম্পৃক্ত করে তিনি জবানবন্দি দেন। রাজশাহীতে 20 দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে নগর ভবনের গ্রিন প্লাজায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে বক্তারা সবাইকে গাছ লাগানোর অনুরোধ জানান। সেই সাথে সুষ্ঠু পরিকল্পনার মধ্যে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক স্টল রয়েছে। এদিকে নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় মোট 10টি স্টল বসেছে। সেখানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও ফুল গাছ প্রদর্শন ও বিক্রি করা হবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত মেলা চলবে। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।